দর্শক সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। বাংলাদেশের অজস্র এলাকা থেকেই গরুগুলো নিয়ে এসেছে, কিন্তু তাদের মধ্যে কোনো সেফটি মেজারমেন্ট কোনো কিছুই নেই। আমরা এটা অনেক ঝুঁকির মধ্যে পড়ছি। এখানে আমরা তো কিছু করার নেই, আমাদের নাই। যারা হাট বসাইছে এবং সরকার তারাই জানে। কোরবানির পশুর হাটের খুঁটিতে বাঁধা স্বাস্থ্যবিধি, ঢাকায় নির্ধারিত স্থান ছেড়ে বাড়ির আঙিনায় কেনা বেচা। করোনায় 3016 প্রাণহানি, লাইসেন্স না থাকায় বন্ধ হলো উত্তরার আল আশরাফ হাসপাতাল, পপুলারের বিরুদ্ধে তদন্ত কমিটি। অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ পেয়ে 11 বছর ধরে ঢাকা ওয়াসার এমডি, ষষ্ঠ মেয়াদে নিয়োগের তোড়জোড়। বানের পানির পাশাপাশি বাড়ছে হাহাকার, দাফনের জন্য মিলছে না এক খণ্ড শুকনো জমি। আমাদের কবরস্থান ডুবে গেছে, তার জন্য আমরা এক ঘরের পাশে রাখা আছে। গোরস্থান করার জায়গা নেই, তার জন্য বাস্তু বাড়িতে মাটি দেওয়া আছে। ইতিহাসের পাতায় শতাব্দীর বিরল হজ, হাজার মানুষ নিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু কিছুক্ষণ পর। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। সামনে ঈদ আসছে এবং গত ঈদকে কেন্দ্র করে যেসব আশঙ্কা ছিল করোনা বেড়ে যাবে বলে, তার অনেকটাই সত্যি হয়েছিল। তাই সামনের ঈদকে ঘিরেও এক ধরনের আশঙ্কা কাজ করছে। এ সময়ে যে ধরনের মানুষের চলাচল ঘটে দেশ জুড়ে, তার ফলে এই রোগ আবার বিস্তৃতি লাভ করবে কিনা। কারণ শেষের দিকে আমরা খানিকটা সুখবর পাচ্ছিলাম যে সংক্রমণ সেটি কমতির দিকে। ঈদের পরে কি অবস্থা দাঁড়াবে সে নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর মোজাহরুল হক, তিনি সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আছেন জনাব সুভাষ সিংহ রায়, তিনি প্রধান সম্পাদক abnews24.com, এবং আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি সাবেক ইউনিট প্রধান মহামারী নিয়ন্ত্রণ ICDDRB। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শিরোনামে যে একটি বিষয় আপনারা দেখছিলেন, যে যত্রতত্র কোরবানির পশুর হাট বসছে এবং সেখানে স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে না, সে নিয়ে প্রতিবেদনটি দেখে নিতে চাই। রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজার এলাকার ভেতরের কোরবানি পশুর ছোট এই হাট করোনা মহামারীর মাঝে ঢাকার বড় বড় হাটগুলো নিয়ন্ত্রণে যখন হিমশিম খাচ্ছে প্রশাসন, সেখানে চারপাশে বহুতল ভবনের মাঝে একটু খোলা জায়গায় হাট বসানোর ভাবনা রীতিমতো অকল্পনীয়। স্বাস্থ্যবিধি মানা বা ঝুঁকির প্রশ্নে খামারিদের জবাব, এলাকাবাসীর ইচ্ছায় বসানো হয়েছে এই হাট। এই বিল্ডিং এর এরা কয়েকজনের করবো আর কি, এটা বন্ধ করে নিয়ে যাব, এদের সুবিধার জন্য আনা হয়েছে আর কি। বাড়ির কোনো লোকের দিই না তো, একবারে শুধু যারা কিনবে এরাই আসে আর কি। আবাসিক এলাকা বা জনবহুল স্থানে হাট না বসানোর ঘোষণা ছিল রাজধানীর 2 সিটির, অথচ শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ নামের এই হাটের বড় একটি অংশই রেলওয়ে কলোনির আবাসিক ভবনগুলোর একেবারে গা ঘেঁষে। এমন হাটের প্রতিবাদ করলেও প্রশাসন কান না দেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর, কি বলবো আর কি, বলার নাই কিছু আর কি। হাটে সোশ্যাল ডিস্টেন্সিং স্বভাবতই টাফ। এরপরে যদি আমাদের বিল্ডিংয়ের সামনে, বাসাবাড়ির সামনে যদি গরু বাঁধা হয়, তো সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিংটা খুবই হুমকির মুখে পড়বে এবং আমরা সবাই এই নিয়ে শঙ্কিত। একই অবস্থা সম্পূর্ণ আবাসিক এলাকার প্রধান সড়ক ঘিরে গড়ে ওঠা বনশ্রী মেরাদিয়া হাটেরও। কোরবানির পশু বাঁধা আবাসিক ভবনের একেবারে গেটের মুখে। কোরবানির শেষে এখানকার করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। বাংলাদেশের অজস্র এলাকা থেকেই লোক গরুগুলো নিয়ে এসেছে, কিন্তু তাদের মধ্যে কোনো সেফটি মেজারমেন্ট কোনো কিছুই নেই। আমরা এটা অনেক ঝুঁকির মধ্যে পড়ছি। এখানে আমরা তো কিছু করার নেই, আমাদের নাই। যারা হাট বসাইছে এবং সরকার তারাই জানে কি পরিস্থিতি হবে ঈদের পরে, এটা হয়তো করা যাবে, অনুধাবন করা যাবে আর কি। যদিও 2 সিটি কর্পোরেশনের দাবি, জনসাধারণের সুবিধার কথা ভেবেই চলবে কোরবানির পশুর হাট। গরুটা যেন মেইন রোডে না আসে,
এটি আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আমাদের কাউন্সিলরদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে আসবে না, কিন্তু আসবে না। ঢাকার 2 সিটি মিলিয়ে এবার কোরবানি পশুর হাট বসছে মোট 16টি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই ডক্টর ইকবাল আপনার কাছে আসতে চাই। সবসময় এক ধরনের শঙ্কার কথা সামনে চলে আসে, বিশেষ করে ঈদের মতন সামাজিক উৎসব যখন সামনে আসে, প্রচুর মানুষের আনাগোনা হয়, দেশ জুড়ে চলাচল হয় মানুষের। এবারে তার সাথে গবাদি পশু যুক্ত হচ্ছে, যেহেতু কোরবানির ঈদেটি। আশঙ্কাটা কি ধরনের এবং সেখান থেকে বেঁচে থাকার কোনো উপায় রয়েছে কিনা? না, বাঁচতে তো আমাদের হবেই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটার জন্য আসলে বিশেষজ্ঞ বা ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমাদের গবাদি পশুর মাধ্যমে যেভাবে আমরা আসলে স্বাস্থ্যবিধি এবং সীমিত আকার শব্দটাকে আমরা কিন্তু সবাই মিলে, আমি জনগণের কথা বলছি, এটাকে একটা হাস্যকর শব্দে রূপান্তরিত করে ফেলেছি। আজকে সকালে আর একটা মিডিয়া আমি দেখছিলাম, শুধু এই যে আপনারা যে কয়টা জায়গা দেখালেন শুধু তা না, বনশ্রী থেকে শুরু করে সব জায়গায় যত্রতত্র গরু কিন্তু রেখে দিয়েছে এবং তাদের বক্তব্য আপনি যদি শোনেন এলাকাবাসীর সুবিধার জন্য। কিন্তু আমাদের হলো সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় বসবে, এলাকাবাসী ঠিক করে দেবে না যে কোথায় কোথায় বসবে। এবং এদের মাধ্যমে অবশ্যই ঈদ উল ফিতরে যখন আমরা দেখেছিলাম এই আপনার সংক্রমণের হারটা বেড়ে গেছিল, আপনি যদিও বলছিলেন যে সংক্রমণের হার কমে গেছে, কিন্তু কমতির দিকে আসলে আমাদের টেস্টটা কমে গেছে এবং তারপরেও কিন্তু আপনার হার কখনোই 20-এর নিচে নামেনি, আবার 25-এর উপরেও ওঠেনি। আপনি যদি ওইভাবেই দেখেন, গতকালকেও কিন্তু 23 পয়েন্ট সামথিং ছিল গতকালকে পর্যন্ত আপনার সংক্রমণের হার। সুতরাং আমি তো মনে করছি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এই ঈদের পরে সংক্রমণের হার সেইভাবে বাড়বে। শুধু তো গবাদি পশু না, এখানে লোকজন যাবে এবং কিছু দালাল চক্রও থাকবে। এবং এই কোরবানিটা যখন যে যার বাসায় দেবে, তার সাথে কিন্তু কসাইয়ের একটা গ্রুপ ঢুকবে। কসাই তার একা বা দুইজন না, তাদের দেখা যাবে যে আপনার সাথে আরো হেল্পিং হ্যান্ড থাকবে। সেখানে বাসার কেয়ারটেকারের সাথে তার মেলামেশা হবে, তারা হয়তোবা সেখানকার টয়লেটও ইউজ করতে পারে। এবং তারপরে আবার শুরু হবে চামড়া বেচাবেচির ইস্যু। সেখান থেকে আপনি দেখবেন যে আমাদের ঢাকার সেই আপনার ল্যাবেডের সামনে থেকে শুরু করে আজিমপুর থেকে পর্যন্ত নিউ মার্কেট পর্যন্ত সেই রাস্তা কিন্তু বন্ধই থাকবে। তো সুতরাং এই জিনিসগুলো আমাদের পুলিশ বাহিনী বা আপনারা মিডিয়া সবাই মিলে, আমরা ডাক্তার সবাই মিলেই কিন্তু আমরা জনসচেতনতা করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা আমরা কিন্তু করে গেছি। কিন্তু কিছু কিছু লোক কখনোই তারা এই কথাও শোনেননি, মাস্কও ঠিক মতো পরছেন না। দেখেন এখন কিন্তু আইন করে দিয়েছেন সরকার, একটা সরকারের পক্ষে যা যা করার তারা কিন্তু চেষ্টার কিন্তু ত্রুটি রাখেননি। কিন্তু কিছু অসচেতন লোক এবং এই যে মাস্ক, আমি আজকেও বের হয়েছিলাম, আমি আজকেও দেখেছি বিভিন্ন মানুষ মাস্ক ছাড়াই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন এদেরকে ধরে যে ইমপ্লিমেন্টেশনটা, এটা না পড়লে যে কি হবে, সেই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু অবশ্যই আমাদের কারো না কারো করতে হবে। আর এই পুলিশ বাহিনীকে দিয়ে গরুর হাট কন্ট্রোল করা ইজ নট আ ম্যাটার অফ জোক। এটা কিন্তু আসলে আপনার একটা খুবই একটা মানে কঠিন কাজ। এবং আপনি যতই ভলেন্টিয়ার দেন, যতই কমিশনার এগুলা চেষ্টা করুক, আপনার একটা গরু মানুষ না দেখে মানে কাছে না গিয়ে আপনি কিসের সীমিত আকার আর কোন জায়গায় আপনার গরু অনেক সময় হাটে ছুটেও যায়। আমি গতকালকে একটা মিডিয়ায় দেখেছি বাচ্চা ছেলেরা গরু নিয়ে আসছে, তারা 9 বছরের বাচ্চা ছেলে 3 জন ধরে গরু নিয়ে আসছে। তো সেখানে যদি আমরা এখন বলি স্বাস্থ্যবিধি আর সীমিত আকার, সেটা কিন্তু আমাদের খাটবে না। তো সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এই কোরবানির পরে আপনি শুধু এটা বাড়বে না, আপনি যদি গ্রামাঞ্চলে একটু টেস্ট গুলো করেন, তখন দেখবেন গ্রামের মানুষটাও এফেক্টিভনেসটা বেড়ে গেছে। জি, ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই। এই যে এলাকাবাসীর পছন্দে কোরবানির পশুর হাট বা এই ধরনের জনপ্রিয় সিদ্ধান্ত যেগুলো কথা বলা হয়ে থাকে, সবসময় সেগুলো বোধহয় মহামারীর সময় নেওয়া চলে না। অনেক সিদ্ধান্তই অজনপ্রিয় হয় এবং সেগুলোর প্রয়োগটাও খুব একটা জনপ্রিয় হয় না, কিন্তু সেগুলোর প্রয়োজন সামনে চলে আসে। সেটা কি সরকার ঠিকভাবে করতে পারছে? আপনাকে ধন্যবাদ। দুজন বিশিষ্ট আলোচক এখানে উপস্থিত আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা অনুষ্ঠানটি দেখছেন দেশে এবং দেশের বাইরে, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। বোধগম্য কারণে আমি খুব সতর্ক মন্তব্য করব, আমি ব্যাখ্যায় গেলাম না। কোরবানি নিয়ে যে কবিতাটি আমরা ছোটবেলায় আমি আপনি সবাই পড়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা, যে ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ, শক্তির উদ্বোধন।
এই যে ব্রতের কথা যে বলা হয়েছে, সেই ব্রতর আমরা কতটুকু পালন করতে পারি সেটার বোধগম্য কারণে এই ব্যাখ্যাটাও আমি গেলাম না। আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের যে উদ্যোগগুলো, তথ্য প্রযুক্তি বিভাগ, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন, ওরা কিন্তু চমৎকার একটি, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের ডিজিটাল হাটের নামে যে প্ল্যাটফর্ম চালু করেছে, এটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ। সেই উদ্যোগের মধ্যে আপনি যে অবিন্যস্ত অবস্থা চিত্র গণমাধ্যমে উঠে আসছে, আসলে ভয় ধরিয়ে দেয়। আপনি দেখেন প্রথম আলোর এখন পর্যন্ত সর্বশেষ যে প্রতিবেদনটি একেবারে শিরোনামে আছে, যে ওয়ারির লকডাউন যে সফল হয়েছে, তারা খুব বিস্তৃত একটি ব্যাখ্যা দিয়েছে। টোলারবাগ পূর্ব রাজাবাজারের পর লকডাউনে সাফল্য ওয়ারিতেও। তার মানে কি, বিজ্ঞানকে আপনি সাথে নিয়ে যদি আপনি এই মহামারী মোকাবেলা করেন, আপনি মোকাবেলা করতে পারবেন। আপনি দেখেছেন একটি প্রতিবেদন, নিশ্চয়ই আপনার এখানেও বোধহয় আলোচনা হয়েছিল, যে তারাগঞ্জ উপজেলা তারা কিন্তু তার সাফল্য দেখিয়েছে বাংলাদেশে, যে কিভাবে করোনা মুক্ত রাখা যায়। আমরা এই কাজগুলো করতে পারতাম। 14টি সিট মোট হাটের কথা আমরা দেখছি গণমাধ্যমে, দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি এবং উত্তর সিটি কর্পোরেশনের 10টি। আমাদের মধ্যে যে হালকা ভাবে নেওয়ার যে একটা প্রবণতা আমাদের জাতিসত্তার ভিতরে রয়েছে, বলছি, আমি উল্লেখ করছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং প্রতিদিন যা দেখছি, ভয় লাগে, সত্যি খুব ভয় লাগে। এবং যারা এই কাজগুলো করছেন তারা নিজেরাই বুঝছেন না তারা কি করছেন। যেটা ডক্টর ইকবাল যেটা বললেন, আমি আর বিস্তৃত ব্যাখ্যা নাই বা করলাম। আমাদের হালকাভাবে নেওয়ার যে প্রবণতা, আমি আবারও উল্লেখ করছি, রতন টাটার গ্রুপের যিনি টাটা গ্রুপের যিনি রতন টাটা, তিনি গত 3 মাস আগে একটা মন্তব্য করেছিলেন যে 2020 সালে বেঁচে থাকাটাই লাভ, লাভ ক্ষতি নিয়ে ভাববেন না, জীবনের পরিকল্পনা নিয়েও অত চিন্তা করবেন না, বেঁচে থাকাটাই লাভ। এমন একটি সময়ে আমরা সব বিষয়ে যেন খুব হেলাফেলা করছি। আমরা খুব আশাবাদী হই যখন দেখি যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে যে আমরা ভালোর দিকে যাচ্ছি। আমাদের ডক্টর বিজন কুমার শীল, একজন বিখ্যাত জনবিশেষজ্ঞ, তিনি এ ব্যাপার নিয়ে ভাইরোলজি যে কাজ করেন, তিনি টিকা নিয়ে কাজ করছেন, তিনিও একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা এখন কমতির দিকে যাব, আমাদের সময়টা ভালোর দিকেই যাবে। তেমন একটি সময়ে যখন সবকিছু যখন ভালোর দিকে এগোয়, তখন হঠাৎ করে দেখা যায় যেন আমাদের মধ্যে একটা প্রবণতা হয় সবকিছু লন্ডভন্ড করে দেওয়ার। আমি আশা করব যে আমাদের যে 2-3 দিন বাকি আছে, আমরা যদি একটু সচেতন হই এবং যদি খুব কঠোরতার দিকে যদি যাই, নিশ্চয়ই আমরা অনেক ভালো কাজ করব। এবং স্বাস্থ্যবিধি মেনেও, যেটা ডক্টর ইকবাল ব্যাখ্যাটি করেছেন, শব্দের তো একটা সংকোচনশীলতা থাকে, শব্দের আবার প্রশংসনশীলতাও থাকে। স্বাস্থ্যবিধি শব্দটির গুলো একটা সংকোচনশীলতা চলে এসেছে। মানে যেমন সীমিত আকারে স্বাস্থ্যবিধি, সীমিত পরিসর, সীমিত ব্যবহার। আমাদের ভিতরের যে তাগিদ গুলো, সেটাও যেন সীমিত হয়ে আসছে। আমরা তাগিদ অনুভব করছি না, আমাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে। উৎসব মানে হচ্ছে একত্রিত হওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, উৎসব মানুষকে একত্রিত করে, উৎসব মানুষকে প্রাণবন্ত করে, উৎসব মানুষকে এগিয়ে দেয়। আমাদের এই যে ধর্মীয় উৎসবটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে শক্তির উদ্বোধনের কথা বললাম, কাজী নজরুল বলেছেন, সেটাকে যদি জাগ্রত করতে হয়, তাহলে আমাদের ভিতরের শক্তিটাকে জাগ্রত করতে হবে। ধন্যবাদ। অধ্যাপক হক, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে সংক্রমণের কথা বলছি আমরা, বিভিন্ন পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে সরকারি বর্ণনায় বলার চেষ্টা করা হয়েছে যে এটি কমতির দিকে, যদিও যে হারে শুরুর দিকে পরীক্ষা হচ্ছিল, যে সংখ্যায় হচ্ছিল, সে সংখ্যা এখন আর হচ্ছে না। তাহলে বর্তমানে আমরা যে ধারণাটা পাচ্ছি, সেটা কতটুকু বাস্তব ধারণা? এর পাশাপাশি আরেকটা কথা বলার চেষ্টা করা হয়েছে যে এর ফলে যে ধরনের জটিলতা তৈরি হচ্ছিল, সেটি কমে আসে, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছিল ভিরুলেন্স। সে ব্যাপারে কি আলোকপাত করতে পারেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম ডক্টর ইকবাল এবং আমাদের সুভাষ রায় বাবুর কথা। আমি প্রথমটা দিয়ে শুরু করি। ভিরুলেন্স কমে এসেছে, এই কথাটার জন্য কোনো বিজ্ঞানের ভিত্তি আছে কিনা? আমরা যে কথাই আমরা বলি না কেন, সেটা বিজ্ঞান ভিত্তিক হতে পারে। আর আমার কথাটা ইম্পর্টেন্ট না, আমি বিজ্ঞানের কথা বলবো। যে ভিরুলেন্স কমে এসেছে, এই কথা এখনো এভিডেন্সিয়ালি প্রুভড হয় নাই। সুতরাং
এটা বলা যাবে না। এই হলো প্রথম কথা। আপনি আরেকটা কথা বলেছেন যে কমে এসেছে। আপনি যদি গতকাল আর আজকেরটাই দেখেন, গতকাল 2700 সামথিং ছিল, আজকে 2900। তাহলে কমে আসাটা বলতে আপনি কি বোঝাচ্ছেন, এবং কমে আসার কথাটা আসছে কেন এইখানে, যেখানে আমরা যদি প্রত্যেক দিন যদি আমরা ওয়ার্ল্ডোমিটারটা দেখি, প্রতিদিন সেটা আসে, আপনি দেখবেন সেই জায়গায় বাংলাদেশ কোথা থেকে কোথায় উঠে এসেছে। আজকে সংক্রমণের দিক দিয়ে বাংলাদেশ অনেক উপরে এসেছে। এবং আপনি যদি আবার টেস্টের কথা ধরেন, একটা সময় ছিল যখন আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে, আমি আফগানিস্তানকে বাদ দিয়ে বলছি, বাংলাদেশ সবচেয়ে কম টেস্ট হচ্ছিল, এবং ভারত, পাকিস্তান আর বাংলাদেশের টেস্ট প্রায় কাছাকাছি ছিল। অন্যান্য দেশগুলি আমাদের চেয়ে বেশি, মালদ্বীপ, ভুটান অনেক বেশি টেস্ট করে, শ্রীলঙ্কা এবং নেপালও অনেক বেশি টেস্ট করছে, এবং তারা এখন আরো বেশি করতেছে। বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে টেস্ট কমেছে। আপনি আর কোনো দেশ পাবেন না যেখানে ক্রমবর্ধমান সংখ্যা সংক্রমণের, সেখানে পৃথিবীর কোনো দেশ আপনি পাবেন না যারা এই ক্রমবর্ধমান অবস্থায় টেস্ট কমিয়েছে। আমাদের যেটা দরকার ছিল, এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছে যে মানুষের আগ্রহ কমে গিয়েছে টেস্টের ব্যাপারে, সেটার কি বাস্তবতা খুঁজে পান আপনি? আপনি গতকালের যদি সংবাদটা দেখেন, গত পরশু অস্ট্রেলিয়াতে তাদের ওখানে সংক্রমণ কমেছে, কমার পরে তারা স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে তারা কিন্তু লকডাউনটাকে ইজ করেছে, যেটাকে এক্সিট প্ল্যান বলে, যে কোনটা আগে খুলবো, কোনটা পরে খুলবো, কিভাবে খুলবো। তারপরে তারা এখন কি করেছে, তারা তো লকডাউন উইথড্র করছে ফেস বাই ফেস, কিন্তু তারা $300 অ্যানাউন্স করেছে যে $300 পাবে যে টেস্ট করতে আসবে। আপনি লক্ষ্য করবেন জিনিসটা, তার মানেটা কি, টু এনকারেজ যাতে মানুষ টেস্ট করতে আসে। কারণ আজকে আমরা এই যে 3 জন আলোচক বসে আছি, আপনি সহ 4 জন, আপনি নিশ্চয়ই চাইবেন না, বা আমরা কেউ চাইবো না একজন লোক শনাক্তের বাইরে থাকুক। একজন লোক শনাক্তের বাইরে থাকা মানেই আপনি কমপক্ষে একদিন পরে সেটা 3 জন হবে, এবং এই 3 জন আবার একদিন পরে 3 3 9 জন হবে সংক্রমণ। সুতরাং আপনি একজন লোককেও শনাক্তকরণের আওতায় রাখতে পারবেন না, সুতরাং তাকে আপনাকে শনাক্ত করতে হবে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের কৌশলটা কি হওয়া উচিত, যে বাংলাদেশের 750 কোটি লোককে আমরা টেস্টের আওতায় আনতে হলে আমাদের কি করা উচিত? তাহলে টেক্সটটাকে অ্যাভেলেবল করতে হবে, অ্যাক্সেসিবল টু দ্য পিপল হতে হবে, অ্যাফোর্ডেবল করতে হবে। 3টা কথা আমাদের মনে রাখতে হবে। আমরা অ্যাফোর্ডেবলের জায়গায়, যেখানে আমাদের হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত লোকেরা যেখানে ফ্রিলি টেস্ট করার জন্য আসতো, আপনি ওই সেকশনটাই পুরা বাদ হয়ে গেছে। তারা টেস্টে যখন আপনি ফি বসালেন, তখন আর তারা টেস্ট করতে আসছেন না। এখন একটা বিরাট সংখ্যা কিন্তু এইটা একটা। দ্বিতীয় কথা হলো, এখনকার আপনার বন্যা পরিস্থিতিতে অনেক লোক আসবে না, কারণ তাদের বন্যার সমস্যাটা তাদের কাছে এখন বড় সমস্যা। তারপরে আপনি যদি দেখেন যে আপনার অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটির অবস্থায় আপনি 64টা জেলার 42টা জেলা পর্যন্ত আপনি টেস্ট করছেন, আর যে আপনার যে আরো 22টা জেলার কথা আপনি ভাবছেনই না, যে ওই 22টা জেলার লোকেদের যে টেস্ট করার প্রয়োজন আছে। সুতরাং আমাদের অন্য জায়গায় যেখানে টেস্ট বাড়াচ্ছে, আমরা সেখানে টেস্ট সংকুচিত করেছি, সেখানে জনগণ জি আমরা এখন বাস্তব যে সংখ্যাটা সংক্রমণের, সেটা যেমন বাস্তব পাচ্ছি না। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনার মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আমি যেটা বললাম, যে আপনার আজকে যে 2900 লোক সংক্রমণের শনাক্ত হয়েছে, তাদের 3 গুণ লোককে অন অ্যান অ্যাভারেজ তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে নেওয়ার কথা। বাংলাদেশ এই কোয়ারেন্টাইনের ব্যাপারে অন্তত ঢিলেমি দেখাচ্ছে, কিন্তু এই একটা লোককেও যদি আপনি কোয়ারেন্টাইনে বাইরে রাখেন, সেই লোকটা কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। সুতরাং আমরা কিন্তু ঝুঁকির দিকেই আছি। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি আপনাদের কাছে। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসবো জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে। যে প্রসঙ্গের অবতারণা খানিকক্ষণ আগে ডক্টর হক করছিলেন, যে ভাবে উৎসাহিত করা উচিত পরীক্ষার জন্য আসার জন্য, সেটা না করে যখন সেটা একটা
খরচ বসিয়ে দেওয়া হলো সেটা সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য বেশ কষ্টকর হয়ে গেল, এবং সে কারণেই মানুষজন আসছে না, এবং তাই আমরা প্রকৃত চিত্র পাচ্ছি না। এই ব্যাপারে আপনার কি মত? না, প্রফেসর হক যা বলেছেন যথার্থই বলেছেন, এবং সে সাথে দ্বিমত পোষণ করার কিছু নেই। কারণ আমাকে তো বিজ্ঞানকে মানতে হবে, আর বিজ্ঞান তো বিশেষ জ্ঞান। অতএব নানান রকম কথাবার্তাগুলো যেগুলো হচ্ছে সেগুলো তো খুব যে একেবারে অযৌক্তিক কথা হচ্ছে তা না। আপনি দেখবেন জুন মাসের 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন যে আন্তর্জাতিক সম্মেলনটি হলো ভার্চুয়াল মিডিয়াতে, অসাধারণ একটি বক্তৃতা রেখেছেন এবং বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন কিভাবে এই বৈশ্বিক মহামারীকে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন সহ নানান বিষয় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ জ্ঞান। অতএব নানান রকম কথাবার্তাগুলো যেগুলো হচ্ছে সেগুলো তো খুব যে একেবারে অযৌক্তিক কথা হচ্ছে তা না। আপনি দেখবেন জুন মাসের 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন যে আন্তর্জাতিক সম্মেলনটি হলো ভার্চুয়াল মিডিয়াতে, অসাধারণ একটি বক্তৃতা রেখেছেন এবং বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন কিভাবে এই বৈশ্বিক মহামারীকে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন সহ নানান বিষয় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই যে করোনাকালীন সময়ে বেঁচে থাকাটাকে একটা কঠিন শর্তের মধ্যে পড়ে গেছে। জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জয় পরাজয় নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ, এটা খুব স্পষ্ট করে বলা যায়। অক্সফামের একটি প্রতিবেদন নিশ্চয়ই আপনার চোখে পড়েছিল যে ক্ষুধার কারণে দৈনিক মারা যাবে 12,000 মানুষ। তা আমি ওইটার বিবেচনা না নিয়ে আমি একটু আন্ডারলাইন করতে চাই, প্রফেসর হকের যে একটি মন্তব্যের থেকে দু একটি কথা আন্ডারলাইন করতে চাই, যে আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতাটা পুরোটা আমরা ব্যবহার করেছি কিনা। আমরা 72টি ল্যাব পর্যন্ত গিয়েছিলাম, সেই ল্যাবগুলো কেন আমরা কমিয়ে আনলাম এবং নানান রকম ত্রুটি বিচ্যুতি চোখে পড়লো। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, মানুষ স্বাস্থ্যর ব্যাপারে বিশেষ করে চিকিৎসার ব্যাপার বিমুখ হয়ে গেছে, আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি অত বিস্তৃত না করে বাদ বিস্তার না করে বলি আপনাকে, যদিও কানাডা খুব উন্নত রাষ্ট্র, তাদের তথ্য প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তাদের সক্ষমতা অনেক আছে, তাদের শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে আছেন, তারা যে কাজটি করেছে প্রথম 7 দিন তারা শুধুমাত্র মানুষকে রাস্তাঘাটে সর্বত্র তারা কিন্তু মাস্ক বিতরণ করেছে। একটি মানুষকে 4টি-5টা করে মাস্ক দিয়েছে এবং পরের 7 দিন তারা কিন্তু আইন প্রয়োগের কঠোরতার দিকে দিয়েছে। অস্ট্রেলিয়ার কথা খুব স্পষ্ট করে উল্লেখ করা হলো এখানে। আমি খুব স্পষ্ট করে মনে করি আমাদের এই যে ব্যবস্থাপনায়, এই ব্যবস্থাপনায় আমাদেরকে একটা জাগরণ ঘটাতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তার নিজ এলাকায় কিন্তু নিজে উদ্যোগ নিয়ে তিনি একটা পিসিআর ল্যাব কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে কিন্তু অনেকের সক্ষমতা আছে, ব্যবসায়ী অনেক আছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা প্রতিদিন কথা বলেন, গণমাধ্যমে আমরা কথা শুনি, তারা কিন্তু অন্তত মানুষকে, প্রতিটা মানুষ যাতে মাস্ক ঠিক মতো পরে এই ব্যাপারে তারা কিন্তু একটা উদ্যোগী ভূমিকা নিতে পারতেন। ধন্যবাদ। এই ব্যাপারেও কিন্তু ব্যত্যয় দেখি। আমি শেষ করছি এক জায়গায়, এই যে নানান রকম যে তথ্যগুলো আসছে, বিশেষ করে মানুষের ভিতরে অসচেতনতার যে জায়গাটি, তার চেয়ে বড় ব্যাপার মানুষ চিকিৎসা বিমুখ হয়ে যাচ্ছে। এটা খুবই আজকে স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য, বাংলাদেশের জন্য খুবই একটি ক্ষতিকর একটি বিষয়। ধন্যবাদ। এটা এই আস্থার জায়গাটি কিন্তু ফিরিয়ে আনতে হবে, না ফিরে আনলে কিন্তু আমাদের গভীর সংকটের দিকে আমরা যাবো। জি, অধ্যাপক হক, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মানুষ কি স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা হারিয়েই হাসপাতালে আসা কমিয়ে দিয়েছে, নাকি তাদের সে ধরনের জটিলতা হচ্ছে না বলে তারা আসছে না? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে সুভাষ রায় যে কথাটা বললেন উনি, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আপনি এই যে আস্থার জায়গাটা একটা কিন্তু বড় জিনিস, আর যেখানে জীবনের বিষয়, তারপরে আপনার স্বাস্থ্য বা জীবন যখন হুমকির মুখে যায়, তখন মানুষ কিন্তু আস্থার জায়গাটাই খুঁজে, ডাক্তারকেই তো খুঁজে, তাই না? হাসপাতালকেই তো খুঁজে। এখন উনি একেবারে সঠিক বলেছেন যে মানুষের কিন্তু, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং ব্যবস্থাপনা এই দুটোর উপরে কোনো আস্থাই নেই। তার বহু প্রমাণ আছে। একটি প্রমাণ
সবার কাছে উন্মোচিত, সেটা হলো বাংলাদেশে যেই পরিমাণ মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায়, পৃথিবীর আর কোনো দেশ থেকে এত লোক বিদেশে চিকিৎসার জন্য যায় না। তার মানেটা কি? তার মানে দেশের চিকিৎসার উপরে, চিকিৎসকদের উপরে তাদের একটা আস্থাহীনতা আছে। এটা স্বীকার করে সুভাষবাবুর আরেকটা খুব মূল্যবান কথা বলেছেন, সেটা হলো দেখেন WHO প্রথম থেকে যেই কথাটা বলে আসছে, অন্য কথাগুলি আমি বাদই দিলাম, স্বাস্থ্যবিধি মানা বা এইসব, তারা বলছে কমিউনিকেশন আর একটা হলো কমিউনিটি এনগেজমেন্ট। প্যান্ডেমিকের সময়ে আপনি যদি সচেতন করেন শুধু, দ্যাট ইজ নট এনাফ। তার মানে কমিউনিকেশনের মাধ্যমে আপনি সচেতন করলেন, কিন্তু সচেতনটা কিছু লোক মানছে, কিছু লোক মানছে না। এইখানে মানানোর দায়িত্বটা সরকারের উপরে বর্তায়, আর মানার দায়িত্বটা ব্যক্তি পর্যায়ে বর্তায়। তো এখন কথা হচ্ছে যারা মানছে না তাদের জন্যই তো আইন, এবং সেই জায়গাটায় আমাদের একটা ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার উপায় নাই। আর মানুষের সচেতন থাকলেও, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের যে যারা নাকি স্মোকার, বিড়ি সিগারেট খান, তারা কি জানেন না যে স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর? তারপরেও তো তারা খান। তার মানেটা কি? তিনি সচেতন কিন্তু মোটিভেটেড না। তো WHO এই জন্য কমিউনিকেশনের পাশে যে কথাটা অ্যাড করেছে একই লাইনে, সেটা হলো কমিউনিটি এনগেজমেন্ট। আপনাকে জনগণকে ইনভলভ করতে হবে আপনার এই যে আপনার যেভাবে যেটাই করতে চান, পিপলস পার্টিসিপেশন ছাড়া, জনগণের ইনভলভমেন্ট ছাড়া আপনি কোনোদিন এই ধরনের প্যান্ডেমিকে সফলতা অর্জন করতে পারেন না। এই জায়গাটায় আমরা জনগণকে ইনভলভ করতে আমরা প্রথম থেকে ব্যর্থ হয়েছি। তার কিছু প্রমাণ আমরা জানি যে সঠিক মেসেজটা জনগণের কাছে প্রথমে যায়নি। আমরা কিন্তু পৃথিবীর কোনো দেশেই, আমি শ্রীলঙ্কায় যদি যান আপনি দেখেন কারফিউ দিয়েছে তারা, নেপালে যদি যান আমাদের নর্থে আপনি দেখেন সেইখানে এখনো লকডাউন চলছে। আপনি যদি আমাদের পাশের দেশ ভারতে যদি যান আপনি দেখবেন যে সেখানে এখনো অনেক জায়গায় লকডাউন চলছে, ইভেন আমাদের যে পশ্চিমবঙ্গেও লকডাউন ছিল। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা প্রথমে একটা ভুল মেসেজ দিয়েছি, ছুটি। আমরা 8 তারিখ থেকে আমরা যদি দেখি, আমরা 26 তারিখ পর্যন্ত এই 18 দিনে আমাদের প্রস্তুতিটা ছিল না। কারণ আপনি প্যান্ডেমিকের মোকাবেলা করার জন্য আপনি তো ফেব্রুয়ারির মার্চের দিকে জানেন না, আপনি ডিসেম্বরের শেষের দিকে জানেন যে এরকম একটা জিনিস আসতে পারে। মালদ্বীপের মতো দেশ, তারা টেস্ট কিট কিনে রেখেছে আগেই, যাতে তারা টেস্টের কিটের সংকুলনটা তারা করতে পারে জনগণের জন্য, এবং প্রথম দিকেই মোকাবেলা করতে পারে। তো এটা একটা এক্সাম্পল দিলাম আমি। তো সেই হিসাবে আমাদের সেই সময়কার প্রস্তুতিটা আর সঠিক মেসেজটা আমরা করে উঠতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা। ডক্টর ইকবালের কাছে পর্যায়ে আসতে চাই। মাঝখানে আমরা সরকারের কাছ থেকে অনুমোদনের কথা শুনলাম অ্যান্টিজেন কিটের ব্যাপারে, সেটি আসলে কি এই পরীক্ষার সংখ্যা বাড়ানো সম্ভব? আর সেটি এতদিনে বাজারে না আসারই বা কারণটা কি? জি ধন্যবাদ। খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি করে ফেলেছেন এর ভিতরেই। আমার পূর্ববর্তী বক্তারা সব অবশ্য কভার করে ফেলেছে। আমি অ্যান্টিজেনের কথাটা একটু বলি। এটা আসলে দেখেন, FDA কিন্তু মাত্র 2টো কোম্পানিকে এই পর্যন্ত আপনার পারমিশন দিয়েছে, আরগুলোকে দেয়নি। কারণ এইটার একটা ব্যাপার আছে, সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি, যেহেতু আমাদের মতো দরিদ্র দেশ, PCR মেশিন 80টা জায়গায় কাজ করছে, এবং PCR ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং ডায়াগনস্টিকের জন্য এইটাই ইম্পর্টেন্ট। বাট আমরা এখন অনেক জায়গায় অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দুইটার কথাই বলি, বাট অ্যান্টিবডিটা আমাদের দেশের জন্য তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যখন আপনার নোন কেসগুলোকে আপনি টেস্ট করে তার অ্যান্টিবডি হয়েছে বা হয়নি সেটা বলতে পারবেন। বাট অ্যান্টিজেনটা যদি আমরা করতে পারতাম, বা আমাদের কিন্তু সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়ে গেছে আমি যতটুকু জানি, বাট কোন জায়গার কিটটা আনলে, এটা হলো লন্ডনের কুইডাল টেস্ট বলে নামে পরিচিত, এবং সোফিয়া বলে একটা রিএজেন্ট এটা বের হয়েছে, তাদেরকে পারমিশন দিয়েছে। সেই জিনিসটা যদি আমরা আনতে পারি, উদাহরণ দিয়ে বলছি, যদি আমরা 100টা টেস্ট করি এবং একই প্রসেসটা কিন্তু একই, আমরা সোয়াব দিয়েই করব, একভাবেই আমরা নিয়ে আসবো, ল্যাবে নিয়ে আসে যদি আমরা টেস্ট করি, এটা খুব ফাস্টার হবে এবং কম পয়সায় হবে। এবং এই টেস্টটা করার সাথে সাথে যদি আমরা দেখি যে 100-র মধ্যে 60টা পজিটিভ, সেই 60টা কিন্তু ডেফিনেটলি পজিটিভ, ওটা আর আপনার টেস্ট করা লাগবে না। বাট যে 40টা নেগেটিভ থাকবে, সেই 40টাকে আপনাকে আবার PCR মেশিনে দিবেন, সেখান থেকে হয়তো বা 10টা বা 15টা আবার পজিটিভ আসবে। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে আমরা এটা গ্রামে গঞ্জেও ছড়িয়ে নিতে পারবো। কারণ কি, আমরা যতই বলছি, আমরা যাই বলছি, সব কিন্তু এই যে ডাটা যেগুলো আমাদের
প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে, আপনি দেখবেন মেজরিটি এটা কিন্তু ঢাকা, চিটাগাং, খুলনা এইসব আপনি ডিস্ট্রিক্ট এরিয়ার। গ্রাম অঞ্চলে কিন্তু আমরা টেস্ট করছি না, আমরা কিন্তু গণপর্তায় বলে দিচ্ছি যে গ্রামে আমাদের সংক্রমণটা কম, উইচ ইজ আ রং মেসেজ। এবং এই যে এইবার কোরবানির কারণেই দেখবেন অনেকে আমরা কিন্তু এখন ঢাকায় কোরবানি না দিয়ে অনেকে কিন্তু গ্রাম অঞ্চলে দিয়ে দিচ্ছি, এতিমখানায় দিয়ে দিচ্ছি, বিভিন্ন জায়গায় দিচ্ছি। এবং সেখানে কিন্তু ওই কসাই আসবে, কসাইতে মাস্ক তার ঢুকতে হবে, এসিমটোমেটিক কিছু লোক থাকবে। এই যে আমার প্রফেসর হক যেটা বলেছেন, ওই এসিমটোমেটিক লোক দিয়েই কিন্তু ওইটা ছড়াতে থাকবে এবং সেই জিনিসটা ওই যে 3 গুণ 6 গুণ 9 গুণ ওইভাবে করে বাড়তে থাকে। সুতরাং আমাদের কিন্তু ওই একই প্রসেস, যতই আমরা যদি বলি যে লকডাউন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু অনলি প্রসেস টু রিডিউস দিস কাইন্ড অফ সিনারিও ইজ এ লকডাউন এবং ব্লকেড। আদারওয়াইজ আপনি কিন্তু এই যে মানে এটা যে এক্সিট প্ল্যান যেটা উনি বলেছেন, সব দেশের কিন্তু একটা এক্সিট প্ল্যান আছে, আমাদের কিন্তু এক্সিট প্ল্যান নাই। আমরা কিভাবে কি করব সেই জিনিসটা যদি আমরা আগে থেকে ঠিক না করি, দেন উই উইল বি ইন গ্রেট প্রবলেম। জি, ধন্যবাদ। আর একটা বিরতির সময় হয়ে গেল দর্শক, একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা। ডক্টর ইকবাল, যদি আপনার আর কিছু যোগ করার থাকে। আসলে যোগ করার আমার জনগণের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অনুরোধ করব এইভাবে যে সরকারের কে সাহায্য করেন এবং সরকার যেভাবে বলছে মাস্ক পরেন এবং মাস্ক পরে নিজেকে বাঁচান। নিজে বাঁচলে আপনি অন্যদেরকে বাঁচাতে পারবেন। মনে রাখবেন আপনি একজন কিন্তু সংখ্যা, বাট আপনার ফ্যামিলির কাছে কিন্তু আপনি একজন বিরাট ইস্যু। আপনার মাধ্যমে যেন আপনার বাবা মা বা আপনার দাদা দাদি না মৃত্যুবরণ করে, কারণ মনে রাখবেন এটা সংক্রমণ একটা ব্যাধি। আপনার ইমিউনিটি ভালো থাকতে পারে, আপনি অফিস যেতে পারেন, বাট আপনি বাসায় এসে যখন আপনার বয়স্ক বাবা মাকে এটা ছড়াবেন, তারা কিন্তু আর সার্ভাইভ করতে পারবে না। সুতরাং আপনাদের কাছে মিনতি আকারে বলছি যে আপনারা যেভাবে চলার জন্য মিডিয়াতে বারবার বলা হচ্ছে, সরকার যেভাবে বলা হচ্ছে, আপনারা এটা মেনে চলুন। ধন্যবাদ। জনাব রায়, আমাদের অনেক সুযোগ ছিল আরো ভালো করবার। অমর্ত্য সেনের ভাষায় বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বাঙালি জাতির বিকল্পহীন অবলম্বন। তিনি যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। আর সেই বিখ্যাত যে কবিতার লাইন, বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, তা আমরা যেন সবাই যেন বিজ্ঞানকে গ্রহণ করি। আরেকটি বিষয় আমি এখানে যোগ করি, আমাদেরকে ভাবনা চিন্তা অনেক আধুনিক হতে হবে। এবং একেবারে প্রথম দিকে ফ্রান্সের ডাক্তাররা যে কাজটি করেছে, আমরা হয়তো এখানে করতে পারতাম, কেন করতে পারলাম না জানি না। তারা যখন আরটিপিসিআর এর স্বল্পতা দেখেছে, তারা সকলকে নির্দেশ দিয়ে দিয়েছে চেস্ট এক্সরে করে ফেলতে, করে আলাদা করে ফেলতে। কেননা করোনা আক্রান্ত যে চেস্টের যে এক্সরেটি হবে, সেই এক্সরেটি থেকে বোঝা যাবে সে আক্রান্ত কি আক্রান্ত না। অনেক ইনোভেটিভ আইডিয়া আমরা ডেভেলপ করতে পারতাম। আমরা যা ভুল করেছি, এখন সামনের দিকে এগোতে হবে এবং ভুলকে অতিক্রম করে সঠিক পথে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব। আর যে কথা প্রফেসর হক বললেন, মানুষের সাথে যে যোগাযোগের যে জায়গাটি, যে বার্তার যে জায়গাটি, সে বার্তাটি সঠিক হতে হবে এবং ভুল করলে সেটা তো স্বীকার করতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব অসমাপ্ত আত্মজীবনীতে বলেছেন যে আমি যেটা ভালো মনে করি সেটা করি, ভুল হলে তা সংশোধন করি। ধন্যবাদ। আমরা যেন ভুল হলে সংশোধন করি। নিশ্চয়ই। অধ্যাপক হক, যদি আপনার আর কিছু যোগ করার থাকে। ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই বলবো যে একটা জনগণকে ভালোবাসলে সাথে এখানে একটা কঠোরতার একটা প্রয়োজন আছে। কারণ যারা অলরেডি সংক্রমিত লোক আছেন তারা যেন কোনোভাবেই, এবং যারা সংস্পর্শে আসবেন তাদেরকে যেন আমরা কোনোভাবেই সুযোগ করে না দেই সুস্থ লোকগুলিকে অসুস্থ করার জন্য, সংক্রমিত করার জন্য। এই জায়গায় সরকারকে যথেষ্ট কঠোরতা অবলম্বন করতে হবে। আর এই কঠোরতার সাথে সাথে মনে রাখতে হবে যে টেস্টের আওতাটা উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে জনগণের কাছে এটা অ্যাক্সেসিবল হয়, অ্যাভেলেবল হয় এবং অ্যাফোর্ডেবল হয়। আর যদি সম্ভব হয় এখনই যত তাড়াতাড়ি সম্ভব যেই ফিটা ধরা হচ্ছে এটা নমিনাল, আমাদের সরকার ইচ্ছে করলে এটাকে সাবসিডাইজ করে দিতে পারেন এবং ওপেন করে দিতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।